আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগত। দর্শকবৃন্দ, একটু ব্যক্তিগত কাজে একটু গ্রামে গিয়েছিলাম, তো সেখান থেকে আবার অন্য একটা জায়গায় যাচ্ছি। কিছু আত্মীয় স্বজন রয়েছেন, তাদের সাথে দেখা করার জন্য। তো দর্শক, কথা বলতে বলতে আপনারা এর মধ্যে এই ক্যামেরায় যে আপনারা জাহাজটি দেখতে পাচ্ছেন, এই অঞ্চলে এগুলোকে লঞ্চ বলে থাকে। তো এটা আসলে এরকম হয় না, এত ছোট হয় না, এগুলো সাইজে অনেক বড় হয়। যারা ঢাকার সদরঘাটে গিয়েছেন তারা সুন্দরবন কিংবা দ্বীপরাজ কিংবা সুরভি এই টাইপের লঞ্চগুলো দেখেছেন, এগুলো অনেক বড় হয়। তো একটা সময় আসলে এই এলাকায় অনেক এই টাইপের বড় বড় বা এরকম না হলেও এর থেকে একটু ছোট সাইজের বড় জাহাজগুলো এই এলাকায় আসা যাওয়া ছিল। আস্তে আস্তে যখন রাস্তাঘাট উন্নতি হয়েছে তখন থেকে এই অঞ্চলে আস্তে আস্তে জাহাজগুলো আসা বন্ধ হয়ে গেছে, এবং এই অঞ্চলের মানুষ যারা এই লঞ্চগুলো ব্যবহার করতেন তাদের যেহেতু এই নদী পারাপার হতেই হয়, তাদের এখন মাধ্যম হয়েছে এই ইঞ্জিন চালিত এই বোটগুলো। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, যাত্রী একটু কম ছিল এদিনকার। যিনি বোট পরিচালনা করেন তেনাকে অনেক বলার পরে তিনি আসলে বোটটি ছাড়ার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু ঢাকায় যারা থাকেন তারা দেখবেন যে লোক পাবলিক ট্রান্সপোর্টগুলো স্টার্ট করে তো করে না, একটু সামনে গেলে তো পিছনে যায়, মানে সময় ক্ষেপণ করে। তো এই ভদ্রলোক আসলে এইভাবে সময় ক্ষেপণ করছিলেন যাতে তার আসলে একটু সময় ক্ষেপণের ফলে যদি 2-3টা যাত্রী হয় তো তিনি একটু লাভবান হবেন। তো যাই হোক, ব্যাপারটা আসলে আমি উপভোগ করছিলাম, যেহেতু গ্রামে অনেকদিন আসা হয় না, তো গ্রামে এই সমস্ত মানুষের মাঝে আসলে ব্যাপারটা আমার কাছে উপভোগ্যই ছিল। তো শেষ পর্যন্ত কিছু লোকের অস্থিরতার কারণে ভদ্রলোক বোটের ইঞ্জিনে উনি স্টার্ট দিয়ে দিলেন এবং সেই সাথে আমাদের যাত্রা শুরু হলো। তো দর্শকবৃন্দ, এই নদী পার হতে হতে আমি আপনাদেরকে এই অঞ্চলের সৌন্দর্য তথা এই নদী কিংবা এই অঞ্চলের মানুষের জীবনযাপন কিংবা এই অঞ্চল কিভাবে চলছে সে সম্পর্কে সামান্য কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, এখন যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আঞ্চলিক ভাষায় লঞ্চ বলে থাকে। এটা হলো পাথরঘাটা লঞ্চ ঘাট। এই জায়গায় একটা সময় ঢাকা কিংবা বরিশাল থেকে অনেক বড় বড় লঞ্চ আসা যাওয়া করতো। দর্শক, এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাকে বলে ডক ইয়ার্ড বলে। এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কাঠ দ্বারা নির্মিত এবং এগুলো ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়, এবং এই বোটগুলোই সাগরে যায় ইলিশ মাছ আহরণ করার জন্য। এরা নির্দিষ্ট একটা দিনের সফরে এরা বের হয়, সেটা 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, এবং এই 10-15 দিনের যাবতীয় যা কিছু নেসেসিটি তাদের রয়েছে, পানি, খাবার পানি কিংবা চাল ডাল সবজি তেল তরি তরকারি যাবতীয় যা তারা এই 15 দিনের জন্য যতটুকু প্রয়োজন এগুলো নিয়ে তারা সাগরের উদ্দেশ্যে বের হয়, এবং এই 15 দিন তারা ইলিশ মাছ ধরে আবার উপকূলে তারা ফিরে আসে। দর্শকবৃন্দ, এই যে সবুজ বৃক্ষরাজি এগুলো দেখছেন, এটি একটা সময় আসলে এখানে ছিল না। এই জায়গাটি প্রচুর ভাঙনের সম্মুখীন হতো। এই নদী এখন যেরকম শান্ত দেখছেন, অ্যাকচুয়ালি এই নদী আসলে এরকম শান্ত নয়। মার্চ এপ্রিল জুন জুলাই আগস্ট এই কটি মাস এই জায়গায় এতটা প্রবল স্রোত এবং এতটা শক্তিশালী ঢেউ থাকে, সেই ঢেউয়ের শক্তির সঙ্গে মোকাবেলা করে কেউ আসলে এখানে স্থায়ীভাবে টিকে থাকতে পারে না। দর্শক, এখন আমি যে নদীটি থেকে বের হচ্ছি এই অঞ্চলে আসলে এটাকে নদী বলে না, এটাকে খাল বলে। নদী রয়েছে সামনে। তো যারা ঢাকায় বসবাস করেন তারা অনেকে বুড়িগঙ্গা নদী দেখেছেন কিংবা তুরাগ নদী দেখেছেন। তো তুরাগ যদি নদী হয়, বুড়িগঙ্গা যদি নদী হয়, সেক্ষেত্রে এটাকে একটা মহাসমুদ্র বলা যেতে পারে। তো যাই হোক দর্শক, আমি আস্তে আস্তে সেই মহাসমুদ্র থেকে বের হচ্ছি বড় নদীর দিকে। তো দর্শকবৃন্দ, আমার ডানে এখন আপনারা যে সবুজ বনায়নটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি আসলে এরকম বনায়ন ছিল না। এই জায়গাটি সুন্দরবনের আদলে এরকম করা হয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, তার মধ্যে রয়েছে যেমন শৈলা, কেওড়া, গেওয়া, যেই সমস্ত গাছগুলো খুব সহজেই অল্প সময়ে তাদের শেকড় বাকড় কিংবা তাদের শাখা প্রশাখা ছড়িয়ে নদীর জোয়ারের পানিতে ভেসে আসা পলিমাটিগুলো আঁকড়ে ধরে ভাঙন প্রবণ এলাকাগুলো তথা নদীর তীর গঠনে ব্যাপক ভূমিকা রেখে থাকে। দর্শক, এই নদীর সাথে রয়েছে আমার শৈশব কৈশোরের অনেক স্মৃতি, যেগুলোর টানে আমি বারবার এখানে ফিরে আসি। দূর যতই আস্তে আস্তে সামনে অগ্রসর হচ্ছে ততই বুকের ভিতর কেমন একটা চিনচিন করে ব্যথা অনুভব করছি। শিকড়ের টানে যাচ্ছি। তো দর্শকবৃন্দ, যে সবুজায়নটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এর ভেতরে যদি প্রবেশ করেন, যারা সুন্দরবনে কখনো যাননি তারা হয়তো বা মনে করবেন যে আমি মনে হয় সুন্দরবনে প্রবেশ করেছি, কিংবা যারা সুন্দরবনে গিয়েছেন তারাও হয়তো বা সুন্দরবনের কিছুটা ফিল আপনি এখান থেকে করতে পারবেন, যে সুন্দরবনের ভেতরটা ঠিক এমনই। দর্শকবৃন্দ, কথা বলতে বলতে ছোট নদী থেকে আমি বড় নদীতে প্রবেশ করলাম। এই নদীটি চওড়ায় মিনিমাম 6 থেকে 7 কিলোমিটার হবে। দর্শক, এই যে সোজা যে অংশটি দেখতে পাচ্ছেন, যেখানে মনে হচ্ছে যে আকাশ গিয়ে পানির মধ্যে মিশে গেছে, দর্শক ওখানে হলো সাগরের মোহনা।
আমরা জাস্ট সাগরের মোহনা থেকে আমরা দর্শক আমরা বোট নিয়ে নদী পার হচ্ছি। দর্শক ক্যামেরায় এখন যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকই আসলে এই বোটটি পরিচালনা করে থাকেন। তো দর্শকবৃন্দ, অনেকেই হয়তো বা ভয়ঙ্কর সিডরের কথা শুনেছেন। তো এই ভদ্রলোককে আমি বলেছিলাম সিডর সময়কার অবস্থা একটু আমাদের সাথে একটু শেয়ার করেন। বলতে বলতে একটা পর্যায়ে উনি কান্না করে দিলেন। উনি বললেন যে ওই দৃশ্য যে না দেখেছে তাকে আসলে ব্যাখ্যা করে ওই সময়কার বর্ণনা করা সম্ভব নয়। তো সিডর উৎপত্তি স্থল যে বরগুনার পাথরঘাটা ছিল, সেই পাথরঘাটার যে নদীতে সিডর উৎপত্তি ছিল, সেই নদী আমরা এখন নৌকা যোগে পার হচ্ছি। তো দর্শক, এই নদীর ভয়াবহতা, এই নদীর বিশালতা, এই নদীর ব্যাপকতা, এটা আসলে বলে এক্সপ্লেন করা সম্ভব নয়, এটা যদি কেউ না দেখে। দেখুন দর্শক, নদীতে এখন কোনো ঢেউ নেই, কিন্তু তারপরও কিভাবে, কেমন করে, কি ভয়ঙ্কর রূপে নদী ছুটছে, শুধুই ছুটছে। মনে হচ্ছে সামনে যা কিছুই পাবে সব কিছু গ্রাস করে নিয়ে যাবে। দর্শকবৃন্দ, শীতের বিকেল, একটু আকাশ একটু মেঘাচ্ছন্ন ছিল, তো এর মধ্যে নদী আমরা পার হচ্ছি। তো এই নদীতে এখন দেখা যাচ্ছে এখন কোনো বোট কিংবা কোনো প্রাণীর কোনো মানুষের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। কিন্তু এই নদী আসলে এইভাবে থাকে না, সব সময় কর্মচঞ্চল থাকে, জেলেরা মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকেন। এবং এই নদীতেও প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়, তারপরে পোয়া মাছ রয়েছে, তারপরে গলদা মাছ, তারপরে নদীর পাঙ্গাস কিংবা টেংরা, বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এখানে। দর্শক, এই নদী বেশ শান্তই থাকে। তো এখন হঠাৎ করে নদীতে আবার একটু ঢেউ শুরু হয়েছে, একটু বাতাস শুরু হয়েছে, বাতাসের সাথে সাথে নদীতে একটু ঢেউ শুরু হয়েছে। তো যখন প্রচুর পরিমাণে বাতাস থাকে তখন আসলে এই নদীতে যেই পরিমাণ ঢেউ হয়, ওই ঢেউয়ের সামনে ঢেউয়ের উচ্চতা হয় ধরেন 2 তলা 3 তলা যে একটা বিল্ডিং, এই বিল্ডিং সম পরিমাণে এক একটা ঢেউয়ের উচ্চতা হয়, এবং এই ঢেউয়ের সামনে যা কিছুই পড়ে সব কিছু ভেঙে চুরে তছনছ করে দেয়। আর এই নদীর ভয়ঙ্কর ঢেউ কিংবা প্রবল স্রোতের বিপরীতে এদের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় এই অঞ্চলের জেলে তথা মাঝি মাল্লাদের। তো দর্শকবৃন্দ, কথা বলতে বলতে আমি আমার গন্তব্যের কাছে প্রায় চলে এসেছি। আমি আমার চোখে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর কিছু, ভালো কিছু দেখানোর, এলাকার মানুষের জীবনযাপন সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে সবাইকে আবারও বলবো, দর্শকবৃন্দ, যে যে এলাকাতেই অবস্থান করুন, যে যেখানেই আছেন, সবাই প্রচুর পরিমাণে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমাদের গ্রাম অঞ্চলে ন্যাচারালভাবে যতটুকুই গাছ হচ্ছে, শহর থেকে আস্তে আস্তে গাছ একদম হারিয়ে যাচ্ছে, শহর আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হচ্ছে।